মা, বাবা, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে ঝড় বইবে। ঠিকই বলেছিস মা। চল চল ঘরে, ঝড় উঠলো বলে। সাল ফুটো হয়ে তো ঘর দিয়ে পানি পড়ছে। তোমাকে কতবার বলেছি বলো তো, সালটা ঠিক করো, সালটা ঠিক করো। তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি তো সবই জানো বউ। বেগুন আর লাউ বিক্রি করে যে টাকা পাই, তাই দিয়ে কোনো রকমে সংসার চালাই। চাল ঠিক করার মতো এত টাকা আমি কোথায় পাবো? বাবা, মা, তোমরা এত চিন্তা করছো কেন? আমার ঘরে তো পানি পড়ে না। চলো, আজ আমরা সবাই একসাথেই ঘুমাই। কথাটা তুই মন্দ বলিসনি মিনা। দেখ, বলতে বলতেই ঝড় উঠে গেছে। এই ঝড়ে আমাদের ঘরটা যেন না ভাঙে। তুমি দেখো বিধাতা। এমন কথা বলো না বউ। বিধাতা এতটা নিষ্ঠুর হবেন না। এখন ঘরে চলো। ওগো, আমাদের তো সব শেষ হয়ে গেল। আমাদের ঘরের সালাটা যে ভেঙে গেল। এখন এখন মেয়েকে নিয়ে কোথায় থাকবো বলো তো? কেঁদো না বউ। একটা ঘর তো ভালো আছে। আপাতত ওখানে আমরা থাকতে থাকি। এবার বেগুন ও লাউ গাছে অনেকগুলো বেগুন আর লাউ হয়েছে। সেগুলো বড় হলে বিক্রি করে ঘরটা সারবো। রানা যখন কথা বলছিল, তখন তাদের বাড়িতে মতিন আসে। রানা ভাই, তুমি তোমার জমিতে গিয়েছিলে আজ? এই তো ভাই, এখন যাচ্ছি। ভাই, তোমার ফসলের অবস্থা খুবই খারাপ। তোমার একটা বেগুন গাছে বেগুন নেই, লাউ গাছে লাউ নেই। ঝড়ে সব নষ্ট হয়ে গিয়েছে। কি বলছো ভাই তুমি? হায় হায়, এ আবার কি সর্বনাশ হলো! এখন আমাদের কি হবে? বউ মেয়েকে নিয়ে না খেয়ে মরতে হবে। আমি আসি এখন। মিনার বাপ, তুমি কেঁদো না। চলো, আমরা মাঠে গিয়ে দেখি। হ্যাঁ বাবা, তাই চলো। মিনা, মিতা ও রানা তাদের জমিতে এসে দেখে তাদের সব বেগুন গাছ আর লাউ গাছ ঝড়ে ভেঙে পড়ে আছে। আমাদের সব ফসল তো নষ্ট হয়ে গেল বউ। নতুন করে যে কোনো চাষ করব, তেমন তো টাকাও আমার কাছে নেই। বাবা, বাবা, তুমি কেঁদো না। আমরা সকলে মিলে কাজ করে সে করিয়ে একটা ব্যবস্থা করে ফেলবো। মিনা ঠিক বলেছে। তুমি চিন্তা করো না গো। আজ থেকে আমি অন্যের বাড়িতে কাজ করব। এরপর কিছু টাকা জমিয়ে আমরা আবার চাষ করব। তোমাকে কারো বাড়িতে কাজ করতে হবে না বউ। আমি দেখি কোনো কাজ পাই কিনা। তোমরা বাড়ি যাও। রানা মিনা আর মিতাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং সে কাজ খুঁজতে বের হয়। রানা অনেক জায়গায় কাজের খোঁজ করে, কিন্তু কোথাও রানা কাজ খুঁজে পায় না। ক্লান্ত হয়ে রানা বাড়ি ফিরে এসে শুনে তার মেয়ে কাঁদছে। বাবা, বাবা, তুমি ফিরেছো? মাকে সেই সকাল থেকে খেতে দিতে বলছি। মা বলছে তোর বাবা কাজে গেছে, বাজার করে আনলে তবেই রান্না হবে। তুমি বাজারে এনেছো বাবা? সারা দিন কাজ খুঁজেছি রে মা, কিন্তু কেউ কাজ দিল না। তুমি মন খারাপ করো না মিনা। বাড়িতে কিছু মুড়ি আছে, তুই আর তোর বাবা সেটা খা। ঠিক আছে মা। তুমি খাবে না? আমি খেয়ে তবেই তোমাদের জন্য রেখেছি। তোমরা খাও, আমার কাজ আছে। মা, আমি আর না খেয়ে থাকতে পারছি না মা। আমার খুব খিদে পেয়েছে। কাঁদিস না রে মা, আমি পাশের বাড়ি গিয়ে দেখছি দুটো ভাত আনতে পারে কিনা।
ভাবি, মেয়ে আমার কাল থেকে সারা রাত কিচ্ছু খায়নি। খুব খিদে পেয়েছে মেয়েটার। আমাকে দুটো ভাত দিন না। কারো বাড়ি গিয়ে এভাবে চাইতে লজ্জা করে না? আসলে ভাবি, মেয়েটা খুব কাঁদছে, তাই আসলাম। তোমার মেয়ে কাঁদছে তাতে আমার কি? হ্যাঁ, তোমাকে দেবার মতো আমার ভাত নেই। যাও, যাও এখান থেকে। মিতা অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মা, মা, তুমি আমার জন্য ভাত এনেছো মা? না রে মা, ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আজ গরিব বলে সবাই আমাদের অপমান করে, দেখবে বিধাতা ঠিক আমাদের কষ্ট দূর করে দেবে। এই বলে রানা কাজ খুঁজতে বের হয়। অনেক খোঁজার পরেও আজও রানা কোনো কাজ পায় না। কাজ না পেয়ে হতাশ হয়ে রানা হাঁটতে থাকে জঙ্গলের রাস্তায়। মেয়েটা আবার খাওয়ার জন্য ছটফট করছে। আজ 2 দিন কাজ খুঁজছি, কিন্তু কেউ আমাকে কাজ দিল না। আজ আমি নিজেকে শেষ করে দেব। কেমন পুরুষ আমি যে বউ মেয়ের মুখে একটু খাবার দিতে পারছি না। রানা হাঁটতে হাঁটতে একটা নদী দেখতে পায়। বউ, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাদের কষ্ট সহ্য করতে পারছি না। এই বলে রানা যখন নদীতে ঝাঁপ দেয়, তখন একটা টিয়া পাখি রানাকে ডাক দেয়। এ কি, তুমি নদীতে ছাপিয়ে মরতে কেন যাচ্ছ? কে ডাকলো আমাকে? আমি গো আমি। ওপরে তাকিয়ে দেখো, আমি খাঁচায় বন্দি আছি। আরে, তুমি দেখি একটা টিয়া পাখি। তোমাকে কে খাঁচায় বন্দি করেছে? এক দুষ্টু জাদুকর গো, আমায় দয়া করে এই খাঁচা থেকে মুক্ত করো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে মুক্ত করছি। খাঁচাতে তো তালা দেওয়া, তালাটা ভাঙবো কিভাবে? এই দেখো না, এই ছোট্ট একটা ইট, ওটা দিয়ে তালা ভেঙে ফেলো না। এবার বলো, তুমি মরতে কেন চাইছিলে? সে কথা শুনতে চাও? তাহলে শোনো। তোমার তো সত্যি অনেক কষ্ট রানা। তুমি এক কাজ করো না, আমার মাথায় এই পিন ফুটানো আছে, সেটা বের করে দাও। এ তো অনেক বড় পিন, তুমি ব্যথা পাবে। দাঁড়াও, আমি আস্তে আস্তে পিনটা বের করে দিচ্ছি। রানা টিয়া পাখির মাথা থেকে আস্তে আস্তে পিনটা বের করে দেয়। পিন বের করে দেওয়ার সাথে সাথে টিয়া পাখিটা পরিতে পরিণত হয়। এ কি, কে তুমি? আমি এক পরী, এক দুষ্টু জাদুকর আমায় এই পিন ফুটিয়ে পাখি বানিয়ে বন্দি করে রেখেছিল আমার শক্তি নেবে তার জন্যে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কি আছে এই থলেতে? মরিচের বীজ, যা তোমার সকল দুঃখ কষ্ট দূর করে দেবে। তোমার কোনো কিছুর অভাব থাকবে না। কিন্তু এই মরিচের বীজ লাগালে তো অনেক খরচ, পানি, সার লাগবে। সার কেনার মতো টাকা তো আমার কাছে নেই। এই মরিচ তুমি তোমার বাড়িতে চাষ করবে, এতে কোনো সার পানি কিচ্ছু লাগবে না। এই খাবারগুলো তুমি স্ত্রী সন্তান নিয়ে খেও। আমি এখন আসি, সবাই আমার জন্য অপেক্ষা করছি। পরি রানার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রানা পরির দেওয়া সেই খাবার আর মরিচের বীজ নিয়ে বাড়ি চলে আসে। তুমি এসেছো? এত সময় কোথায় ছিলে? সেটা পরে বলছি। মিনা, মা আমার, এই দেখ তোদের জন্য কত রকমের খাবার এনেছি। সত্যি তো, কত রকম খাবার। আজ আমরা মন ভরে খাবো সবাই। খাওয়া তো শেষ, এবার বলো না
এত খাবার তুমি কোথায় পেয়েছো? তুমি কি নিজেকে শেষ করতে চেয়েছিলে? একবার ভেবেছিলে তোমার কিছু হলে আমাদের কি হবে? কাঁদছো কেন? আমার তো কিছুই হয়নি। এখন চলো বীজগুলো লাগিয়ে দেই। বাবা মা, আমিও যাবো তোমাদের সাথে। অনেক রাত হয়েছে, আমরা এক্ষুনি আসছি। ওগো তুমি কোথায়? এই দেখো কি! এমন করে চিৎকার কেন করছো? ওমা, এ তো দেখি সোনার মরিচ গাছ। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না বউ। বাবা, আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না বলো? হ্যাঁ রে মা, বউ চলো আমরা সোনার মরিচ গাছগুলো তুলে নেই। যাও, তাড়াতাড়ি ফিরো কিন্তু। রানা তার গাছ থেকে তোলা সোনার মরিচ নিয়ে শ্যাকরার কাছে যায়। সে মরিচ বিক্রি করে অনেক টাকা পায়। কত টাকা? আমি তো কখনো ভাবিনি এত টাকা একসাথে পাবো। যাই, আজ অনেক বাজার করতে হবে। মা, মা দেখো, বাবা কত বড় মুরগি আর মাছ এনেছে। এত কিছু কেন কিনেছো? চিন্তা কেন করছো বউ? আমার সোনার মরিচ আছে না? এরপর থেকে রানা প্রতিদিন তার সোনার মরিচ গাছ থেকে মরিচ তুলে বিক্রি করতে থাকে। আস্তে আস্তে রানা অনেক ধনী হয়ে যায়। তারা খুব সুন্দর একটা বাড়ি করে। রানাদের কোনো কিছুর অভাব থাকে না। হুগো, তোমার সোনালী মরিচের জন্যই তো আজ আমাদের সকল অভাব চলে গেছে। আমাদের তো আর কিছুর অভাব নেই গো। আমাদের উচিত গ্রামের সকল অসহায় গরিবদের সাহায্য করা। বাবা, মা কিন্তু ঠিক কথাই বলেছে। তোমরা ঠিকই বলেছ। আজ থেকে যারা খেতে পড়তে পারে না তাদের সকল অভাব আমি দূর করে দেব। আমি জানি না খেতে পাওয়ার কষ্ট কি। এই গ্রামে আর কেউ কোনোদিন না খেয়ে থাকবে না। সুরজ কাজের খোঁজে এদিক ওদিক ঘুরছিল, কিন্তু সে কোথাও কোনো কাজ পেল না। প্রতিদিন মা আমাকে খাবার বেঁধে কাজে পাঠিয়ে দেয়, কিন্তু আমি ছোট বলে কেউ আমাকে কাজে নিতে চায় না। সবাই মনে করে আমি পারবো না, কিন্তু কাজ না করলে আমাদের চলবে কেমন করে? আমার তো বাবা নেই, মা গৃহস্থের কাজ ছাড়া আর কিছুই জানে না। এবার আমাদের কি হবে? ওদিকে সুরজের মা পুকুরে পানি নিতে এলো। সেখানে বসেছিল রূপসী। কি হয়েছে ভাবি, তোমার মুখটা এমন শুকনো কেন? খাওয়া দাওয়া করো না ঠিক করে? ওহ রূপসী, তুমি আর খাওয়া দাওয়া? মানুষটা অকালে চলে গেল। ছোট্ট সুরুজটাকে কাজে পাঠাতে হচ্ছে। পাঠশালায় যাওয়ার বয়সে বাসা আমার কাজ করে দুটো টাকা আনে, আর সেই টাকায় সংসার চলছে। এই যে কত বড় যন্ত্রণা, তা কাউকে বোঝানো যাবে না। তোমাদের তো সামান্য একটু জমিও আছে, ওটাই চাষাবাদ করলে তোমাদের মাসেলের কিন্তু দিব্যি চলে যাবে। কি করে চাষ করি বলো তো? যা খরা পড়েছে ক বছর, একই অনাবাদি জমি, তার উপর চাষ না করে পাথুরে হয়ে গেছে। আমাদের না আছে বলদ আর না আছে লাঙ্গল, কেমন করে চাষের যোগ্য করে তুলবো বলো তো? বিধাতা যখন দুঃখ পাঠান তখন হয়তো সব দরজা বন্ধ করে দেন। তাহলে এখন তোমাদের দিন চলবে কেমন করে? জীবন যিনি দিয়েছেন তিনিই আহার দেবেন। আমি চলি ভাই, সুরজ ফিরে আমাকে না দেখতে পেলে চিন্তা করবে। সদ্য বিধবা হয়েছে, আবার টাকস টাকস কথা আছে, বাসি না বাপু। পানি নিয়ে সুরজের মা বাড়িতে এসে দেখলো সুরজ মন খারাপ করে দাওয়ায় বসে আছে। রোদে পুড়ে সুরজের মুখটা যেন লাল টকটকে হয়ে আছে। ওমা সুরজ, কখন এলি বাবা? আয়, চোখে মুখে একটু পানি দে। একটু পানি খাবি? না মা,
আজও কোনো কাজ পেলাম না। আসলে কেউ আমাকে কাজে নিতে চায় না। কি যে করব, এমন চলতে থাকলে আমাদের যে না খেয়ে মরতে হবে। সি, ও কি কথা? আজ কাজ পাসনি তো কি হয়েছে? কাল ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা কাজ ঠিকই ছুটবে রে বাবা। তুই একদম ভাবিস না। হাত মুখ ধুয়ে আয়, আমি দেখি তোকে দুটো পান্তা বেড়ে দিই। আর তুমি? আজ তো আমার উপোস রে। যখনই খাবার থাকে না তখনই তুমি উপোস থাকো। এমন করলে যে তুমি অসুস্থ হয়ে যাবে। বাবা চলে গেছে, কিন্তু আমি তোমাকে যেতে দেব না। কোথায় যাব বাবা তোকে ছেড়ে? আমি তো তোর মা। মা কি কখনো সন্তানকে ছেড়ে যেতে পারে? পরদিন সুরজ আবার কাজের খোঁজে বের হলো। কিরে সুরজ, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার একটা কাজ চাই, যে কোনো কাজ। আপনি কি আমাকে কোনো কাজ দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়, আমি তোকে কাজ দেব। আমার এই মস্ত কলা বাগান তো দেখছিস, এর সব কলা কেটে জড়ো করবি, আর বাকি কলাগুলোতে পানি দিবি, আগাছা পরিষ্কার করবি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সুরজ গুছিয়ে সব কাজগুলো একে একে সেরে ফেললো। তারপর সে জসিমের কাছে এলো। আরে বাপ রে, এত তাড়াতাড়ি তুই সব কাজ সেরে ফেলেছিস? আয় আয়, বস এখানে। এই নে দুটো কলা, তুই খা দেখি। সুরজ কলা দুটো খেলো। তারপর মুখে প্রশান্তির হাসি দেখা গেল সুরজের। কলা খেতে ভারী মজা। আমাকে আরো দুটো কলা দাও না কাকা। কি বড্ড লোভী তো তুই! বাজারে কলার কত দর জানিস তুই? না গো কাকা, আমি তো আমার মায়ের জন্য চেয়েছিলাম। বাবা মারা যাওয়ার পর মা শুধু পান্তা খায়। ভালো মন্দ যে কিনে দেব সে পয়সাও আমাদের নেই। দেখো না, কেউ আমাকে কাজেও নিতে চায় না। তবুও তোমার দয়া, তুমি আজ আমাকে কাজ দিয়েছো। হয়তো দুটো আনাজ কিনে ঘরে যেতে পারবো। কাজ করেছিস, দুটো কলা খেয়েছিস, আবার পয়সা দিতে হবে কেন? যা ভাগ, পয়সা চাইলে মেরে মুখ ভেঙে দেব একদম। যা পালা। মন খারাপ করে সুরজ ঘরে ফিরে এলো। দেখলো ওর মা কাঁদছে। কি হয়েছে মা? তুমি কেন কাঁদছো? মা, ও মা। আজ যে দুটো খেতে দিব সে খাবারও নেই ঘরে বাবা। আমি না হয় উপোস করতে পারি, কিন্তু তুই, কতই বা বয়স তোর? কেঁদো না মা, আমি তো আছি। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। তুমি একটু বসো, আমি আসছি। এই ভর দুপুরে কোথায় যাবি বাবা? দেখি, খাবারের ব্যবস্থা তো করতে হবে। সুরজ মন খারাপ করে হাঁটতে হাঁটতে বনের মধ্যে চলে এলো। এ কি, আমি বনের মধ্যে কখন চলে এলাম? এসেছি যখন ভালোই হয়েছে। আমি বরং দেখি কটা কাঠ গুছিয়ে বাজারে বিক্রি করব। কিন্তু কেউ কি আমার কাঠ কিনবে? না না, আমি হাল ছাড়বো না। ঘরে খাবার নেই বলে মা কাঁদছে। মা কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। সুরজ হাঁটতে হাঁটতে একটা বড় গাছের কাছে এলো। সেখানে সে একটা সাধু বাবাকে দেখতে পেল। সাধু বাবার সামনে একটা পানির পাত্র ছিল। আহা, সাধু বাবা কত নিষ্ঠা ভরে ধ্যান করছেন। ইস, পাতা পড়ে আছে, জায়গাটা নোংরা হয়ে আছে। আমি বরং চারপাশটা পরিষ্কার করে দেই। পানির পাত্রটাও তো খালি। যাই, একটু পানি এনে রাখি, তবে অন্তত মানুষটা একটু পানি পান করতে পারবে। তুই কে বাবা? এই বনে কত লোক আসে। কেউ আমাকে ভণ্ড বলে, কেউ বলে সংসার ছেড়ে ভেগ ধরেছি, কেউ আবার সম্মান জানিয়ে চলে যায়। কিন্তু তুই
কি সুন্দর আবার সেবা করলি। তোর কাজে আমি খুব খুশি হয়েছি রে। আমি সুরুজ, সামনেই আমার গ্রাম। ছোট বলে গ্রামের কেউ আমাকে কাজে নেয় না, কাজে নিলেও ঠকায়। ঘরে খাবার নেই বলে মা ভীষণ কাঁদছে। খাবারের খোঁজে বেরিয়েছি, হঠাৎ বনে চলে এসেছি, কিন্তু বনেও তেমন কিছুই পেলাম না। তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই, তবে এই কলা দুটো রাখো আর ফিরে যাও, সূর্য ডুবতে চলল। বেশ, আমি আসি সাধু বাবা। তোমার কল্যাণ হোক। কোথায় গিয়েছিলি বাবা? যা, হাত মুখ ধুই আয়। একটু পানি খেয়ে না হয় রাতটা পার করে দেব, কাল দেখা যাবে। না গো মা, শুধু পানি কেন খাবো? এই দেখো না, সাধু বাবা আমাকে কি সুন্দর দুটো কলা দিয়েছে। একটা তুমি খাও আর একটা আমি খাই। না সোনা, তুই একটু খা, আর একটা পরে খাস। না না, আমরা দুজনেই খাবো। তুমি এসো তো। সুরুজ আর ওর মা মজা করে কলা খেলো। বলো মা, কি ভালো খেতে, কিন্তু একটু বীজ আছে। ঠিকই বলেছিস বাবা, কতদিন বাদে এমন স্বাদের কলা খেলাম। চল বাবা, রাত হয়ে এলো, এবার বরং ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে সুরুজের মা দেখলো তাদের আঙিনায় বেশ কিছু কলার চারা গজিয়েছে। মা, অমন করে কি দেখছো? দেখ না বাবা, কাল যে কলা খেয়ে বীজগুলো এখানে ফেলেছিলাম, আজ তারই চারা বেরিয়েছে। চল, এগুলো আমাদের জমিতে রোপণ করি, অন্তত কলা পাওয়া গেলে তো কিছু টাকা তো আসবে। চলো মা। সুরুজ আর ওর মা পুরো জমিটায় কলার চারাগুলো লাগিয়ে দিল, তারপর পানি দিয়ে ঘরে ফিরে এলো। চল বাবা, কলা গাছগুলোতে একটু পানি দিয়ে আসি, আর দেখে আসি গাছগুলো কেমন আছে। সুরুজ আর ওর মা কলা বাগানে এসে তো অবাক হয়ে গেল। একদিনেই গাছগুলো বেশ বড় হয়ে গেছে, আর সব গাছে কলার মোজাও ঝুলছে। এটা কি করে হলো? একদিনে কলা গাছে পরিণত হয়ে গেল, এ কি ভোজবাজি? না মা, বিধাতার দান। মা, ও মা, গাছে গাছে এত কলা ঝুলছে, কিন্তু সব কলা এমন কালো কেন? সব কলা কি তবে পচে গেল? কিন্তু পচে গেলে তো গন্ধ হতো, এ তো কলা পাকার গন্ধ। মা, কিছু কলা নিয়ে আমি বরং বাজারে যাই। সুরুজ কলা নিয়ে বাজারে এলো, কিন্তু কালো রঙের কলা দেখে কেউ কিনতে চাইল না। তখন সেখানে সাধু বাবা এলো। এই কলার এত গুণ যে সব রোগ ব্যাধি সারিয়ে দিতে পারে। সবাই এই কলা কিনে নিন, সুস্থ থাকুন। চোখের পলকে সুরুজের সব কলা বিক্রি হয়ে গেল। সুরুজ অনেক টাকা পেল। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দেওয়া কলার জন্যই আমার আজ কলা বাগানের জন্ম হয়েছে। কিন্তু এই কলা কালো হলো কেন? তুমি এই কলা গাছের চারাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়েছ, তাই এই কলা এমন কালো রং ধারণ করেছে। তবে এই গাছের কলা কখনো শেষ হবে না, আর তোমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। এখন যাও, সুখে জীবন কাটাও। আপনার কথা আমি মনে রাখবো সাধু বাবা। চলি। কালো কলা চাষ করে সুরুজ আর ওর মা বেশ সুখে দিন কাটাতে লাগলো। বাবা সুরুজ, আয় আয়, তোর জন্য আজ ইলিশ রান্না করেছি। সারাদিন কত পরিশ্রম করিস তুই। হ্যাঁ মা, দাও, তুমি আর আমি পেট ভরে খাবার খাই। আমাদের সুখে কালো কলা বাগানের জুড়ি নেই। আমি পণ করেছি বাবা, যতদিন বাঁচবো
আমাদের বাগানের কালো কলা দিয়ে ভাত মেখে খাবো। এক গ্রামে বিনয় নামের এক লোক বাস করত। বিনয় ছিল খুবই গরিব। নিজের জায়গা জমি না থাকায় সে হরিশ নামের এক লোকের জমি চাষ করত। এই শুনছো, বের হলে বুঝি? বলছিলাম যে এভাবে মানুষের জমি আর কতদিন চাষ করবে? মানুষের জমি চাষ করে আমাদের অল্প কিছু দিয়ে তো তারা সবই নিয়ে যায়। কি আর করা গিন্নি, নিজের জমি জমা না থাকলে যা হয়। তবে ভেবেছি আজ হরিশকে বলবো সে যেন ক্ষেতের ফসল আমাকে আধা আধি ভাগ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, তাই বলো। না হলে এইভাবে অভাব অনটনে আর কতদিন নিজেদের সংসার চালাবো বলো তো? বিনয় ও তার স্ত্রী নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা বলে বিনয় মাঠে চলে গেল। পুরো ক্ষেতের ফসল একা তুলে বিশ্রামের জন্য একটু বসলো। তা বিনয়, ফসল সব তোলা শেষ তো? হ্যাঁ হরিশ বাবু, সব ফসল উঠিয়ে ওই যে বস্তা সেটাই রেখেছি। তোমার যে অংশটুকু তুমি নিয়ে যাও। এই হাবু, দাঁড়িয়ে দেখছিস কি গাধা? ওই এক বস্তা বিনয়কে দিয়ে বাকি 3 বস্তা গাড়িতে তুল। মানে হরিশ বাবু, তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে এত আমতা আমতা করে লাভ নেই, কি বলবি তাড়াতাড়ি বল শুনি, কি হয়েছে? হরিশ বাবু, বলছিলাম যে আমি তো কষ্ট করে ফসল ফলাই, আমি নিজে দেখাশোনা করি, তাই এবার থেকে ফসলের সমান সমান ভাগ চাই আমার। বাবারে বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। আচ্ছা, তুই তোর সমান ভাগ নিয়েই থাক। এই হাবু, জমিটা আজ থেকে দেখে রাখিস, আজকের পর থেকে যেন বিনয় জমিতে না আসতে পারে। কিন্তু হরিশ বাবু, এই মুহূর্তে তুমি যদি আমার কাছ থেকে জমিটা কেড়ে নাও, তাহলে যে আমাদের না খেয়ে মরতে হবে। তোর সমান ভাগ চাই না, নে সমান ভাগ, সর পথ থেকে। বিনয় হরিশের ব্যবহারে খুব কষ্ট পেল। সে দুঃখে বাড়ি না ফিরে পথের ধারে একটা গাছের নিচে বসে কাঁদতে লাগলো। কি হবে আর বাড়ি ফিরে? কি খেতে দেব বউ বাচ্চাকে? এই জমিটুকু চাষ করে কোনো রকমে সংসার চলতো, সেটাও আজ চলে গেল। কি হবে এখন? এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি। সে হঠাৎ রাস্তার মাঝে দাঁড়িয়ে বলল, উফ, খুব গরম পড়েছে আজ, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, কোথাও একটু পানি পেলে ভালো হতো। ওই তো মনে হচ্ছে কেউ গাছের নিচে বসে আছে, গিয়ে দেখি তো। এই যে বাবা, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বুড়িমা, বলো। শুনতে তো পাই সব। আজ বোবা হলে মনে হয় ভালো হতো, কথা না বলতে পারলে জমিটা হারাতে হতো না। কিছু ভালো জিনিস পেতে হলে কিছু খারাপ জিনিস হারিয়ে যাওয়া ভালো বাবা। মন খারাপ করিস না, তোর কাছে কি কোনো খাবার হবে? আজ 2 দিন ধরে পেটে কিছুটি পড়েনি। আমার কাছে তো তেমন কিছু নেই বুড়িমা, এই একটু পানি ছাড়া। এই পানিটুকু হলেই হবে আমার। বুড়ি বিনয়ের দেওয়া পানিটুকু খুব তৃপ্তি করে খেয়ে তার থলে থেকে একটা অদ্ভুত ধরনের চারা দিয়ে বলল, এই নে বাবা, এই চারাটা রাখ, বাড়ি গিয়ে তোর উঠোনে লাগিয়ে দিস। এটা কিসের চারা গো বুড়িমা? এমন চারা গাছ তো আগে কখনো দেখিনি। দিলাম, রেখে দে বাবা, সময় হলে বুঝতে পারবি। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখিস, যদি এই কাছে কোনো চোর বা লোভী ব্যক্তির হাত পড়ে তবে সে মারা যাবে কিন্তু। আচ্ছা বুড়িমা, মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে।
বিনয় চারা গাছটি নিয়ে বাড়িতে ফিরল। বাড়ি ফিরে তার বউয়ের সাথে হরিশ ও বুড়ির সব কথা খুলে বলল। হে, কি বলছো? তাই বলে জমিটা এভাবে নিয়ে নিল, ক্ষেতের ফসলগুলো সব নিয়ে নিল। এবার এবার আমরা খাবো কি? ওপরওয়ালা রুজিতে যেটা রাখবেন আজ থেকে সেটাই খেতে হবে গিন্নি। আর এই গাছটা কি করবে? চলো গাছটি উঠানে লাগিয়ে দেই। বিনয় ও তার বউ চারাটি লাগানোর সাথে সাথেই চারা গাছটি সোনার চারা গাছে পরিণত হলো, আর সাথে সাথে গাছটিতে 3 রকমের সোনার ফল হলো। ওগো, এ কি দেখছি? এটা সত্যি নাকি স্বপ্ন গো? গাছটি লাগানোর সাথে সাথে সোনা হয়ে গেল। স্বপ্ন নয় গো গিন্নি, স্বপ্ন নয়, এটা তো সত্যি। তাহলে কি বুড়িমা? হ্যাঁ, বুড়িমা তোকে সোনার জাদুর গাছ দিয়েছে বাবা। তোকে বলেছিলাম না, ভালো কিছু পেতে হলে খারাপ কিছু হারাতে হয়। সৃষ্টিকর্তা তোকে পরীক্ষা করেছে, আর তুই সেই পরীক্ষায় পাশ করেছিস রে বাবা। তাই তো তোকে এই সোনার চারা দিয়েছে। ধন্যবাদ বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। ওগো, এবার তো আমরা অনেক ধনী হয়ে যাবো। আমাদের আর খাওয়া পড়ার কোনো কষ্ট থাকবে না গো। হ্যাঁ গিন্নি, তবে সাবধান, কখনো কিন্তু এই গাছের সাথে লোভ করা যাবে না। তুমি বাড়িতে থাকো, আমি এই 3টি সোনার ফল শেখরার কাছে বিক্রি করে আসি, কেমন? বিনয় চারা গাছ থেকে 3টে সোনার ফল তুলে শেখরার কাছে বিক্রি করে আসলো। সে বাড়িতে এসে টাকা বের করে তার স্ত্রীকে দিয়ে বলল, গিন্নি, এই দেখো এত টাকা। মা গো মা, এত টাকা আমার পুরো জীবনে এই প্রথম দেখছি গো। দেখো দেখো। আমিও গো, আমার যে কি খুশি লাগছে, তোমাকে কি করে বোঝাবো। এইভাবে প্রতিদিন সোনার চারা গাছে 3টি করে সোনার ফল ধরে, আর বিনয় সেটি বিক্রি করে। কিছুদিনের ভেতর বিনয় অনেক ধনী হয়ে গেল। সে সুন্দর দেখে একটা বাড়ি করলো। আশপাশে যারা গরিব তাদেরকেও বিনয় সাহায্য করত। একদিন হাবু হরিশকে বলল, বাবু, শুনেছেন কিছু? কি শুনবো? বাবু, আমাদের বিনয় নাকি কি যেন একটা পেয়েছে। সে তো এখন গ্রামে ধনী ব্যক্তিদের ভেতরে একজন হয়ে গেছে। বড় বাড়ি গাড়ি সবই করেছে। কি বলছিস কি তুই এগুলো? এত ধনী সে কবে হলো? তাহলে তো ব্যাপারটা দেখতে হবে। চল তো ওদের বাড়ি গিয়ে দেখি। তারা দুজন বিনয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিনয়ের বাড়ি এসে দেখল বিনয় সোনার চারা গাছ থেকে সোনার ফল তুলছে। এটা দেখে হরিশ একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। এই হাবু, এটা আমি কি দেখছি? সোনার চারা, তাতে সোনার ফল। আমার মাথা তো ঘুরছে রে। বাবু, খুব মাথা ঘুরছে।
পানি আনবো নাকি? আরে গাধা রে গাধা, এটা তো কথার কথা। যেভাবে হোক ওই সোনার চারা গাছ আমার চাই চাই। আচ্ছা বাবু, তাহলে আমরা কাল আসব ওই সোনার চারা গাছ চুরি করতে। আজ তাহলে চলেন। পরদিন সকাল হবার আগেই হরিশ ও হাবু এলো বিনয়ের বাড়িতে সোনার চারা গাছটি চুরি করতে। হাবু, সাবধানে আয়, যেন বিনয় বুঝতে না পারে। সোনার ফল গাছে কিভাবে ঝুলছে দেখ। হাবু, এবার যে আমি গ্রামের সব থেকে ধনী হয়ে যাব রে। জি বাবু, বেশি কথা না বলে তাড়াতাড়ি চলেন, শুভ কাজটি শুরু করে আসি। তারা যখনই চারা গাছে হাত দিতে যাবে তখনই বিনয় বাইরে এসে দেখে হরিশ ও হাবু তার গাছটি তুলতে যাচ্ছে। এই, তোমরা এত সকালে আমার বাড়িতে কি করছো? এই এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি। কি গো, তোমার আবার কি হলো? সাত সকালে কার সাথে কথা বলছো? এদিকে এসো তো গিন্নি, বাড়িতে চোর ঢুকেছে, বেরিয়ে এসো। হরিশ বাবু, শেষে কিনা আপনি আমাদের বাড়িতে চুরি? এই হাবু, দাঁড়িয়ে দেখছিস কি? দুটোকে মেরে দড়ি দিয়ে গাছে বেঁধে রাখ, আমি গাছটা নিয়ে চলে যাই। হরিশ বাবু, গাছে হাত দিও না, তাহলে যে খুব বড় বিপদে পড়বে। সরে এসো গাছের কাছ থেকে, সরে এসো বলছি। আরে আরে হাবু, হাবু, আমাকে গাছটি টেনে নিয়ে যাচ্ছে রে, ধর আমাকে। বাঁচাও, বাঁচাও আমাকে। ও মা, কি সর্বনাশ! এতটুকু চারা গাছ দুজন মানুষকে খেয়ে ফেললো। যেমন কর্ম তেমন ফল। আমি তো তখনই মানা করেছিলাম, শুনলো না আমার কথা। ভালোই হয়েছে, গ্রাম থেকে লোভী আর অত্যাচারী একটা মানুষ তো শেষ হলো। এখন তো আর লোকটি তার জমি দিয়ে অন্যায়ভাবে কারো উপর অত্যাচার করতে পারবে না।